কেমন আছো তোমরা সবাই? তো গত সপ্তাহে রয়ের পর থেকে এই চ্যানেলে আর ভিডিও আসেনি, কারণ আগের সপ্তাহে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই কারণে ভিডিও বানানোর সময় পাইনি, কিন্তু আর চিন্তা নেই। রেসেলমেনিয়ার উইক চলে এসেছে। এটাই রেসেলমেনিয়ার আগের শেষ সপ্তাহ। এই সপ্তাহের শেষে আমরা দেখতে চলেছি রেসেলমেনিয়া। নাইট 1 আমরা দেখতে পাবো রবিবারে, নাইট 2 আমরা দেখতে পাবো সোমবারে। কিন্তু ব্যাপার হলো, আমি যেই এক সপ্তাহ প্রায় ভিডিও বানাইনি, এতে কি আমি কিছু মিস করে গেছি? আমার সেরকম মনে হয় না। কারণ সত্যি কথা বলতে এই বছরের রেসেলমেনিয়ার জন্য সেরকম হাইপই নেই। দেখে মনেই হচ্ছে না যে রেসেলমেনিয়া আসতে চলেছে, আর রেসেলমেনিয়া আর মাত্র এক সপ্তাহ দূরে। তো এরকম কেন হয়েছে, তো সেটা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব। মানে মেন কারণটা কি, কোথায় গিয়ে ডাব্লিউডাব্লিউই প্রবলেম করে ফেললো বা কোথায় গিয়ে সমস্যাটা হলো, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে বেশি সময় নষ্ট না করে সোজা কথা সোজাভাবে বলছি। তো এই বছরের রেসেলমেনিয়ার জন্য এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউই 13খানা ম্যাচকে অফিসিয়াল করেছে, দুটো রাত মিলিয়ে। কিন্তু এই 13টা ম্যাচের মধ্যে মাত্র 3টে ম্যাচই এমন আছে যেই ম্যাচগুলোর জন্য আমরা এক্সাইটেড, মানে বেশিরভাগ লোক এক্সাইটেড। বাকি কোনো না কোনো ম্যাচের জন্য কেউ না কেউ এক্সাইটেড থাকবে, তাদের ফেভারিট সুপারস্টার যদি সেই ম্যাচে থাকে সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেজরিটির কথা আমি বলছি, অধিকাংশ দর্শক 3টে ম্যাচের জন্য এই বছর সবথেকে বেশি এক্সাইটেড, যেটা হলো ব্রক লেসনার ভার্সেস ওভাফেমির ম্যাচ, রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ, আর একটা হচ্ছে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এই 3টে ম্যাচ ছাড়া আমার মনে হয় না আর কোনো ম্যাচের জন্য কেউ সেরকম এক্সাইটেড আছে বলে। তো এই 3টে ম্যাচই এই বছরের রেসেলমেনিয়াকে ক্যারি করছে। এবার এই 3টে ম্যাচের মধ্যেও আমি বলবো শুধুমাত্র ব্রক লেসনার ভার্সেস ওভাফেমির ম্যাচ এমন একটা স্টোরি লাইন দিয়েছে যেটা সব থেকে আলাদা ধরনের স্টোরি লাইন হয়েছে, যেখানে কোনো রকম কোনো পলিটিক্স ইনভলভ নেই, কোনো রকম কিছু ইনভলভ নেই। পিওর দুইজন হেভিওয়েট সুপারস্টার যারা কিনা পাহাড়ের মতো দেখতে, তারা একে অপরের সামনে এসেছে। এবার তারা একে অপরের সামনে এলে দুজন দুজনকে ধ্বংস করার চেষ্টা করছে। এইটা তাদের মধ্যে সিম্পল স্টোরি, তাই এই স্টোরিটাই দেখতে আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। আর বাকি যে দুটো ম্যাচের কথা আমি বললাম, যেমন রোমান রিংস আর সিএম পাঙ্ক আর কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টন, সেই দুটো ম্যাচে মেন স্টোরির থেকে বেশি ফোকাস চলে গেছে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজ পলিটিক্সের দিকে। যেখানে আমরা দেখেছিলাম আগের উইকের রতে যেহেতু রোমান রিংস উপস্থিত ছিল না, তাই সিএম পাঙ্ক এসে তার একটা পাইপ বোম টাইপের প্রোমো ডেলিভার করেছিল, যেখানে সে সবাইকে নিয়ে কথা বলেছে। রোমান রিংসকে নিয়ে তো কথা বলেছে, তার সাথে রক, ভিন্স মিকম্যান, প্যাট ম্যাকাফি, টিকেও সবাইকে নিয়ে মানে সিএম পাঙ্ক কথা বলেছিল। তো সেইখানেও সিএম পাঙ্ক ভালো মতো টিকেওকে এক্সপোজ করেছিল যে কীভাবে টিকেও তাদের প্রাইজের দাম, মানে টিকিটের দাম খুব বেশি রাখে বলে লোকজন টিকিট কিনতে পারছে না। তাছাড়া কীভাবে রক সবসময় লোকজনকে ম্যানিপুলেট করে, বা রক কীভাবে স্টোরি লাইনে ইনভলভ হতে চায়, ভিন্স মিকম্যান কেমন ছিল, সে সব কিছু নিয়ে কথা বলেছে। এইটা কী করেছে জানো মেনলি, এইটা মেনলি তার আর রোমান রিংসের স্টোরি লাইনে যে ফোকাসটা ছিল সেটাকে শিফট করে দিয়েছে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজ পলিটিক্সের দিকে। কারণ অলরেডি আমরা সেটা দেখছিলাম। এবার এই গল্পটারই মেন সমস্যা যেখানে হয়েছে সেটা হচ্ছে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের এই পুরো ম্যাসিভ স্টোরি লাইনটায়। কারণ সিএম পাঙ্কও তো সেই সব পলিটিক্যাল কথাবার্তা এই কারণেই বলেছিল যেহেতু এই স্টোরি লাইনটার থেকে এটা শুরু হয়েছিল। এবার এই যে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের যে স্টোরি লাইনটা, এটা হতে পারতো হয়তো এই বছরের রেসেলমেনিয়ার সব থেকে বেস্ট স্টোরি লাইন। কারণ কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে ইতিহাস ছিল। কোডি রোডস যখন তার ডাব্লিউডাব্লিউই কেরিয়ার শুরু করেছিল তখন তার প্রথম অপোনেন্ট ছিল র্যান্ডি অর্টন। তো সেইটাকে ডাব্লিউডাব্লিউই স্টোরিতে ব্যবহার করতে পারতো তার আগে থেকেও, মানে প্রায় 30 বছর আগের কথা। সেইখানে কোডি রোডসের বাবা ডাস্টি রোডস আর র্যান্ডি অর্টনের বাবা কাউবয় বব অর্টন, তারা দুইজন একে অপরের সাথে রিং শেয়ার করেছে, সেই স্টোরিটাকে ব্যবহার করা যেতে পারতো। তাছাড়া কীভাবে র্যান্ডি অর্টন যখন কোডি রোডসের বাবার গায়ে হাত তুলেছিল তখন কোডি রোডস বাধ্য হয়েছিল র্যান্ডি অর্টনের টিম লেগেসিকে জয়েন করতে। তারপর সেইখানে কীভাবে লেগেসি গড়ে উঠলো, কীভাবে লেগেসি ভেঙেছিল, সেটাকে স্টোরি লাইনে ব্যবহার করা যেতে পারতো। তাছাড়া কীভাবে র্যান্ডি অর্টন কোডি রোডসের মেন্টর ছিল সেই স্টোরিটাকে ডাব্লিউডাব্লিউ ব্যবহার করতে পারতো। সেখান থেকে আজকে তারা ম্যাচে একে অপরের এগেনস্টে নামছে, সেটাকে ব্যবহার করতে পারতো। এছাড়া 2013 সালে
কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ফার্স্ট 1-on-1 ম্যাচ হয়েছিল, যেখানে কোডি রোডসের কেরিয়ার অন দ্য লাইন ছিল। আর সেই ম্যাচে কোডি রোডস হেরে যাওয়ার পরই কোডি রোডসের ডাব্লিউডাব্লিউ কেরিয়ার প্রায় শেষ হয়ে গেছিলো। তারপর পরের 3 বছর তাকে স্টারডাস্টের মতো ক্যারেক্টারের সাথে ডাব্লিউডাব্লিউতে থাকতে হয়েছিল, তারপর তাকে ডাব্লিউডাব্লিউ ছেড়ে দিতে হয়েছিল। তারপর সে কীভাবে ইন্ডিতে স্ট্রাগল করে, AEW-তে স্ট্রাগল করে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এলো, সেই ব্যাপারটাকে স্টোরি লাইনে ব্যবহার করা যেতে পারতো। কিন্তু এসব কিছুই ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে ব্যবহার করেনি। ডাব্লিউডাব্লিউ আর টিকেও মিলে কী করলো, এই স্টোরি লাইনের মাঝখানে প্যাট ম্যাকাফিকে নিয়ে এলো। এবার দেখো, এইখানে তো একটা ডিবেট আছে যে প্যাট ম্যাকাফির আনাটা পুরোপুরি টিকেও ডিসিশন ছিল, এখানে ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউর কিছু করার ছিল না। হ্যাঁ, সেটা ঠিক আছে, টিকেও এখন ডাব্লিউডাব্লিউ এর মালিক কোম্পানি, টিকেও যা বলবে ডাব্লিউডাব্লিউকে সেটা শুনতেই হবে। আর টিকেও তো টাকা ছাড়া কিছু বোঝে না, এটাও আমাদের সবার সামনে স্পষ্ট। তো ঠিক আছে, টিকেও প্যাট ম্যাকাফিকে এনেছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, প্যাট ম্যাকাফি স্টোরি লাইনটা এসে যে কথাগুলো বলেছে, একটা কথাও কিন্তু মিথ্যা না। কারণ তোমরাও সবাই সেম কথা বলো। তোমরা যদি দেখো, তোমাদের যা যা দাবি থাকে, প্যাট ম্যাকাফিও কিন্তু ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে সেই দাবিগুলোই করেছে, যে এখন ডাব্লিউডাব্লিউ আর দেখা যায় না, ডাব্লিউডাব্লিউর প্রোডাক্ট বোরিং হয়ে গেছে, কেউ আর ডাব্লিউডাব্লিউ দেখতে চায় না, আগের মতো ডাব্লিউডাব্লিউতে সেই মজাটা নেই যেটা অ্যাটিটিউড এরাই ছিল। তাছাড়া কীভাবে কোডি রোডসকে বারবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানিয়ে পুরো মজা নষ্ট করে দিয়েছে, কোডি রোডস একটা কর্পোরেট চ্যাম্পিয়ন। এই সব কিছু কিন্তু প্যাট ম্যাকাফির একার কথা না, এই সেম কথা কিন্তু তোমরাও বলো। আমি তোমাদেরকেও দেখেছি, তোমরাও আমার কমেন্ট সেকশনে এইসব বিষয় নিয়ে কমপ্লেন করো। তাহলে সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হয়ে গেছে প্যাট ম্যাকাফি ভুল স্টোরি লাইনে চলে এসছে। যেমন আমি তোমাদের উদাহরণ দিলাম যে কীভাবে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের স্টোরি লাইনটাকে এত ইতিহাস ভরা স্টোরি লাইন, সেটাকে এত কিছু দিয়ে ডিফাইন করা যেতে পারতো বা এইগুলোকে ব্যবহার করা যেতে পারতো। এই সব কিছু ছেড়ে দিয়ে ডাব্লিউডাব্লিউ গেছে সেলিব্রিটির পেছনে। আমরা দেখেছিলাম অলরেডি সেম ভুল ডাব্লিউডাব্লিউ আর টিকেও মিলে আগের বছর করে ফেলেছে, যেখানে আমরা দেখেছিলাম জন সিনার হিল টার্ন পুরো বরবাদ হয়ে গেছিলো, যেখানে শুধুমাত্র একটা সেলিব্রিটিকে ইনভলভ করার জন্য পুরো রাসেলমেনিয়ার মেন ইভেন্টে, যেখানে সবাই রককে এক্সপেক্ট করে বসেছিল, সেইখানে কিনা একটা সেলিব্রিটিকে এনে পুরো জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভিক্টরির মোমেন্টটাকেই বরবাদ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর রাসেলমেনিয়ার নাইট 2 এর মেন ইভেন্ট কতটা বাজে ছিল সেটা তো তোমাদের সবার মনেই আছে। সেইটাকে আবার শোধরানোর জন্য জন সিনা আর কোডি রোডসের ম্যাচকে আবার সামার স্ল্যামের মেন ইভেন্টে করতে হয়েছিল। তো সেম ভুল ডাব্লিউডাব্লিউ আবার এই বছর করলো। ডাব্লিউডাব্লিউ আবার সেলিব্রিটিদেরকে এই বছর ইনভলভ করলো, যেখানে প্যাট ম্যাকাফি এসেছে র্যান্ডি অর্টনকে সাপোর্ট করতে। এবার র্যান্ডি অর্টনের সাইডে যেহেতু প্যাট ম্যাকাফিকে নিয়ে এসেছে, এবার কোডি রোডসের সাইডেও কাউকে না কাউকে থাকতে হতো। তো তার সাইডে কে এলো? তার সাইডে এলো জেলি রোল। এবার জেলি রোল একজন সিঙ্গার, একজন গায়ক, সে ডাব্লিউডাব্লিউতে আছে, সে ঠিক আছে, ডাব্লিউডাব্লিউর ফ্যান্সদের মাঝে সে অনেক পপুলার, সে একটা দুটো ম্যাচও ডাব্লিউডাব্লিউতে রেসেল করেছে, ভালো রেসেল করেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এইখানে কথা হচ্ছে রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট স্টোরি। আর সেইখানে সত্যি কথা বলতে প্যাট ম্যাকাফি আর জেলি রোলের কোনো দরকার ছিল না। এবার আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, যখন এই প্যাট ম্যাকাফির ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, যে দেখো সবাই হয়তো ব্যাপারটাকে খুব বাজে বলছে, কিন্তু আমি ব্যাপারটাকে এতটাও বাজে চোখে দেখছি না। কারণ প্যাট ম্যাকাফি হয়তো আসল গল্প না, প্যাট ম্যাকাফির আড়ালে হয়তো অন্য কেউ লুকিয়ে আছে যে প্যাট ম্যাকাফিকে আনতে পারে। আর এখানে আমরা আমি অন্তত রকের কথাই বলেছিলাম, যে রক হয়তো এই সব কিছুর পেছনে থাকতে পারে, আর আলটিমেটলি হয়তো রকই রেসেলমেনিয়াতে বেরাবে, যে কিনা এই সব কিছু ঘটাচ্ছে। কিন্তু যত সময় গড়িয়েছে, এখন যেসব আপডেট আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে রক হয়তো এই বছরের রেসেলমেনিয়াতে আসবেই না, বা তার অ্যাপিয়ারেন্স আমরা রেসেলমেনিয়াতে দেখতে পাবো না। এবার রকের অ্যাপিয়ারেন্স আমরা যদি ডাব্লিউডাব্লিউতে দেখতে না পাই রেসেলমেনিয়ার সময়ও, তাহলে রককে রেসেলমেনিয়ার পরেও আর এক্সপেক্ট করে লাভ নেই। এমনকি ব্যাকল্যাশের জন্য একটা ট্যাগ টিম ম্যাচকেও প্ল্যান করা হচ্ছে, যেটা এখন রিউমার্সে চলছে, যে রেসেলমেনিয়ার পরে যে ব্যাকল্যাশ হবে, সেই ব্যাকল্যাশে একটা ট্যাগ টিম ম্যাচ হবে, যেখানে একটা টিমে থাকবে র্যান্ডি অর্টন আর প্যাট ম্যাকাফি, আর একটা টিমে থাকবে কোডি রোডস আর জেলি রোল। এবার সেটা যদি হয়, তার মানে বুঝতেই পারছো যে ইনভলভমেন্টটা কতটা হতে চলেছে এদের রেসেলমেনিয়াতে, জেলি রোল আর প্যাট ম্যাকাফির। তাছাড়া প্যাট ম্যাকাফি যেসব কথাবার্তা বলছে, যেমন বললাম, সেই সব কথাবার্তার মধ্যে কিচ্ছু ভুল নেই, সে কথাগুলো একদম ঠিকঠাক বলছে। কিন্তু যদি এইখানে তোমরা ধরে নাও প্যাট ম্যাকাফি র্যান্ডি অর্টন আর কোডি রোডসের স্টোরি লাইনে না এসে, ধরে নাও প্যাট ম্যাকাফি এখানে স্যামি জেন ভার্সেস রিক উইলিয়ামসের স্টোরি লাইনে ঢুকেছে, তো সেইখানে সেন্স বানাতো। কারণ সেই স্টোরিটা রেসেলমেনিয়ার মেন ইভেন্টে হবে না, সেইখানে এসে যদি প্যাট ম্যাকাফি কোনো একটা সাইড পিক করতো, আর তারপর যদি সে সেম কথা বলতো না, লোক এই স্টোরি লাইনটার জন্য আরও বেশি এক্সাইটেড হতো, যে হ্যাঁ প্যাট ম্যাকাফি তো একটাও ভুল কথা বলছে না। কিন্তু যেইখানে স্টোরি লাইনটা রেসেলমেনিয়ার মেন ইভেন্টে হচ্ছে,
সেইখানে এই সবের দরকার নেই। আর এইসব করে কি করেছে, যেমন বললাম মেন যে স্টোরি ছিল, যেটা ছিল কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের স্টোরি, সেইখান থেকে পুরো শিফট হয়ে গেছে। এখন ব্যাপারটা চলে গেছে ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজ পলিটিক্সের দিকে, যে কীভাবে টিকেও নিজেদের জোর দেখাচ্ছে, কীভাবে ডাব্লিউডাব্লিউ তার এগেনস্টে যাচ্ছে, কীভাবে ডাব্লিউডাব্লিউতে ব্যাকস্টেজে টিকেও আর ট্রিপল এইচের মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল চলছে, অ্যারি ইম্যানুয়েল আর ওই দিক থেকে ট্রিপল এইচ কীভাবে যে যার নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। মানে কেউ আর র্যান্ডি অর্টন আর কোডি রোডসকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নেই। এবার এইটা একটা মাস্টার প্ল্যান হতে পারে ট্রিপল এইচেরও, কারণ ট্রিপল এইচ জানতো যে ড্রু ম্যাকেন্টায়ারকে জবের থেকে কোডি রোডস হারিয়েছিল, সব হেড ছিল কোডি রোডসের দিকে। কিন্তু এখন যেসব সিচুয়েশন তৈরি হয়েছে ইভেনচুয়ালি, সেইটার ফলে কি হয়েছে, সেটার ফলে ড্রু ম্যাকেন্টায়ারকে মানুষজন ভুলেই গেছে। ড্রু ম্যাকেন্টায়ার বেচারা যে রেসলমেনিয়ার কিছুদিন আগেই মাত্র চ্যাম্পিয়নশিপ হেরে গেল, তারপর যে কোডি রোডস চ্যাম্পিয়ন হয়ে গেল, এইখান থেকে লোকজনের পুরো সব ফোকাস মানে সরেই গেছে। এখন লোকজন এই ব্যাপারটা ভুলেই গেছে যে হ্যাঁ, ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়েও তো আমরা চিন্তিত ছিলাম। এখন ড্রু ম্যাকেন্টায়ার জেকব ফার্ডুর সাথে কী করছে সেই বিষয়ে কারো বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। এখন পুরো সব কিছুর ফোকাস চলে গেছে ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজ পলিটিক্সে। এবার এটা যদি শুধুমাত্র এই স্টোরি লাইনটায় সীমাবদ্ধ থাকতো তাহলেও হতো, কিন্তু এর ফলে কি হয়েছে, এর ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে প্যাট ম্যাকাফি যেহেতু টিকিটের দাম কমাতে হবে, তাই রেসলমেনিয়া নাইট 1কে সেল করতে হবে। এবার রেসলমেনিয়া নাইট 1 আর নাইট 2 এর ম্যাচগুলো তো ডিক্লেয়ার হয়ে গেছে, আর আমরা এটাও জানি যে রেসলমেনিয়া নাইট 1 এর মেইন ইভেন্ট হবে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ। এবার সেটাকে সেল করার জন্য রেসলমেনিয়া নাইট 1 এর টিকিটে যেমন প্যাট ম্যাকাফি 25% ছাড় দিয়েছে, তেমন সে এটাও বলেছে যে রেসলমেনিয়া নাইট 2 তো কিছু হবেই না, ওটা বেকার হতে চলেছে, ওটা দেখার দরকারই নেই। তো এইভাবে তোমরা একটা শোকে প্রমোট করছো যেটা কিনা তোমাদের বছরের সব থেকে বড় শো, যে একটা রাতের টিকিট বিক্রি করার জন্য আরেকটা রাতকে পুরোপুরি ছোট করে দেওয়া, এইভাবে তো ভাই কাজ চলে না। তাছাড়া এই স্টোরি লাইনটার রেস যেমন বললাম সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের ম্যাচেও পড়েছে, যে রোমান রিংস আর সিএম পাঙ্কের গল্পটা তো তাদের মধ্যেই চলতে পারতো, কিন্তু এই যে সিএম পাঙ্কের পাইপ বোম প্রোমো, এটা দিয়ে সে শুধুমাত্র রোমান রিংসকে কেন্দ্র করেও কাট করতো, তাহলেও একটা সেন্স বানাতো। কিন্তু এই যে সে রোমান রেন্স, রক, ভিন্স মিকম্যান, প্যাট ম্যাকাফি, টিকেও সবাইকে মাঝখানে নিয়ে চলে এসেছে, এর ফলে কি হয়েছে, এর ফলে এই স্টোরি লাইনটাতেও রোমান রেন্স আর সিএম পাঙ্কের থেকে ফোকাস সরে গিয়ে চলে গেছে সেটা ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজ পলিটিক্সের দিকে, যে হ্যাঁ কীভাবে ভিন্স মিকম্যানের যুগ ভালো ছিল, কীভাবে ট্রিপল এইচের যুগ তার থেকে বেটার বা তার থেকে খারাপ, কীভাবে ব্যাকস্টেজে পলিটিক্স চলছে, কীভাবে ভিন্স মিকম্যান রোমান রেন্সকে পছন্দ করতো, সিএম পাঙ্ককে পছন্দ করতো না, সেই সব রাগ সিএম পাঙ্ক ছাড়ছে, মানে এই সবের দিকে স্টোরি লাইনটার ফোকাস চলে গেছে। আর এই কারণেই যেই রেসলমেনিয়াটায় এই 3টে ম্যাচের উপর দাঁড়িয়েছিল, সেই 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচের স্টোরি লাইনকে ডাব্লিউডাব্লিউ পুরো ঝিমিয়ে দিয়েছে। এখন বলা যেতে পারে রেসলমেনিয়ার একটা ম্যাচের জন্য লোকজন সিরিয়াসলি এক্সাইটেড আছে, যেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওভাফেমির ম্যাচ। এবারে এখানেও অনেকের অনেক ওপিনিয়ন আছে, অনেকে মনে করছে যেখানে তো ব্রক লেসনার ইজিলি জিতে যাবে, এটাই আর এক্সাইটেড থাকার কি আছে। আবার অনেকে মনে করছে যে না না, ব্রক লেসনারের এখানে জেতা উচিত না, ওভাফেমির জেতা উচিত, কারণ ওভাফেমি নতুন ট্যালেন্ট। তো এইটার জন্য এই স্টোরি লাইনটার মজা এখনও টিকে আছে। আর এই স্টোরি লাইনটার মজা টিকে থাকলেও কি, এটা হতে চলেছে নাইট 2 এর ফার্স্ট ম্যাচ। তো নাইট 2 এর ফার্স্ট ম্যাচ দেখার পরই হয়তো নাইট 2কে আর কেউ দেখবেই না আনটিল মেন ইভেন্ট আসবে। তো যাই মানে সেই জন্যই বলা আর কি, যে যেই 3টে ম্যাচের উপর কেন্দ্র করে এই বছরের রেসলমেনিয়া দাঁড়িয়েছিল, তার মধ্যে তো 2টো ম্যাচের স্টোরি লাইন এই ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজ পলিটিক্সের জন্যই শেষ, যেখানে ডাব্লিউডাব্লিউ নিজেই নিজেকে এক্সপোজ করতে শুরু করে দিয়েছে, যে কীভাবে টিকেও তাদের বিজনেসের নাক গলাচ্ছে, ওদিক থেকে টিকেও নিজের পাওয়ার দেখাচ্ছে, যে কীভাবে ট্রিপল এইচ মানে ঠিকঠাকভাবে ডাব্লিউডাব্লিউকে বুক করতে পারছে না। এই সবের ফলে লোকজনের ফোকাস রেসলমেনিয়া থেকে সরে গিয়ে পুরোপুরি ডাব্লিউডাব্লিউর মানে ব্যাকস্টেজ পলিটিক্সের দিকে চলে গেছে। আর এটাই হচ্ছে এই বছরের রেসলমেনিয়ার ঝিমিয়ে পড়ার বা এই বছরের রেসলমেনিয়ার জন্য কারো সেরকম এক্সাইটেড না থাকার প্রধান কারণ। তো এটা নিয়ে আলোচনা করার ছিল এই ভিডিওতে, আমি এটা নিয়ে আলোচনা করলাম। এবার দেখা যাক, আপাতত রেসলমেনিয়ার আগে একটা র আর একটা স্ম্যাকডাউনের এপিসোড বেঁচে আছে। এবার স্ম্যাকডাউনের এপিসোডগুলো তো আর চোখে দেখা যাচ্ছে না, রয়ের এপিসোডে তবু কিছু না কিছু দেখার থাকে, যেমন কালকেও ব্রক লেসনারের ওভাফেমি সামনাসামনি আসবে, তাছাড়া কালকে রোমান রিংসও আসতে চলেছে। এবার আগের সপ্তাহে ওই যে সিএম পাঙ্ক যে পাইপ বোমটা কাট করেছিল, এরপরে রোমান রিংসের উত্তর কী হবে সেটাও দেখার বিষয় হবে। এবার রোমান রিংস আবার ব্যাকস্টেজ পলিটিক্সকে ইনভলভ করে কিনা এই স্টোরি লাইনে, সেটাও দেখার বিষয় হবে। তো কিছু না কিছু তো কালকের রতে ঘটবে আশা করি। তো কালকে রয়ের জন্য মোটামুটি একটা এক্সাইটমেন্ট আছে, এবার দেখা যাক সেটা মানে র হলে তারপরেই বোঝা যাবে যে র ভালো হলো কি খারাপ হলো। কিন্তু তোমরা বলো যে এই যে রেসলমেনিয়ার জন্য আর মোটে 1 সপ্তাহ বাকি আছে, তোমাদের কি মনে হচ্ছে যে আর 1 সপ্তাহ পরে রেসলমেনিয়া মানে আর 1 সপ্তাহ বাকি নেই, বলতে গেলে আর 5 দিন মতো বাকি আছে, তো তোমাদের কি মনে হচ্ছে যে রেসলমেনিয়া সত্যি দোরগোড়ায় চলে এসেছে বা আমরা রেসলমেনিয়ার এত কাছে চলে এসেছি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। রেসলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের টার্গেট নিয়েছিলাম,
এই 5 দিনে তো আর সেটা কমপ্লিট হবে বলে আমার মনে হচ্ছে না। তো আমরা ফেল হয়ে গেছি, তোমরা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলতে থাকে। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তার সাথে সাথে ভিডিওটাকে হাইপ করো, ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনও WWE দেখছে কোনোভাবে। আর তাছাড়া তোমরা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। আর হ্যাঁ, ফেসবুক পেজে আমি খুব তাড়াতাড়ি একটা কিউএন এর অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, যেখানে শুধুমাত্র রেসেলমেনিয়া রিলেটেড প্রশ্ন নেওয়া হবে, সেটাও আজকালের মধ্যে আমি করে দেবো। তো সেটার জন্য ফেসবুক পেজটাকে ফলো করো, যে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।